ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে আবার হাজির হলাম তোমাদের রিকোয়েস্টে। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যেটা শিখবো গুণগত রসায়নের উপরে বিগত বছরের মেডিকেলগুলোতে কোন ধরনের প্রশ্নগুলো আসে সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং কিছু হ্যান্ড ক্যালকুলেশন আমরা করতে পারি কিনা সেটা আমরা দেখব। সেটা কিসের উপরে? গুণগত রসায়নের উপরে। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ কেটি ব্যাচ। তো তোমাদের কেমিস্ট্রির ইনস্ট্রাক্টর। আচ্ছা, বিষয়টা হচ্ছে গুণগত রসায়ন থেকে যেই ধরনের ম্যাথগুলো আসার কথা, খুবই সিম্পল ম্যাথ আসবে, যেন তুমি একদম মুখে মুখে করতে পারো। তাই এগুলো নিয়ে তোমার খুব বেশি প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আজকের সেশনটাই হচ্ছে তোমার চ্যাপ্টার শেষ পড়া। তুমি জাস্ট একটা আইডিয়া নিবা যে কোশ্চেনগুলো, ও হ্যাঁ তাহলে এরকম আসে, হ্যাঁ তাহলে আমি এইভাবে প্রিপারেশনটা নিব, এবং সলভটা কিভাবে করতে হয় স্ট্র্যাটেজিক্যালি আগাবো, যে আমি এই কোশ্চেনটা কেমনে সলভ করতে পারি। তোমরা যারা আমার অনুশীলনী ক্লাস করছো তারা অলরেডি জানো যে আমি একটা প্রশ্ন ধরলে সেই প্রশ্নের পুরো শিকড় পর্যন্ত তোমাকে নিয়ে যাই। তো এইখানে আমি তোমাকে শিখাবো, সাপোজ যে একটা মেডিকেল পরীক্ষা আমি দিতেছি গুণগত রসায়নের উপরে, আমি জাস্ট এই কোশ্চেনটার আনসার কী হবে সেটা দাগাই দিব। ঠিক আছে, আমরা এখন বেশি শিকড় পর্যন্ত যাব না, জাস্ট তোমাকে শিখাবো যে এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয়। কিন্তু আসলে মানুষ অভ্যাসের দাস, যদি আমি কোনোটা শিকড়ে চলে যাই, শিখে নিলা, এটা তোমার জন্যই বেটার। ওকে, আমরা তাহলে শুরু করি। বাহ, খুব সুন্দর একটা ছবি দিছে। এটা তোমরা যদি কেউ মানে তোমরা তো সবাই চান্স পাও, আমি এটা আশা করব। যদি কেউ মেডিকেলে চলে আসো থার্ড ইয়ারে আসার পরে, তোমরা ওয়ার্ডে ওয়ার্ডে যাবা, তখন এই ড্রেস পরে ঘোরা লাগবে, ওয়ার্ড করবা, ওটি করবা, খুব মজা। আসো, অক্সিজেনের কতটি আইসোটোপ আছে? আইসোটোপ মানে আমরা কি জানি? প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে কি হবে? আমরা এর রাসায়নিক ভৌত ধর্মে খুব একটা পার্থক্য পাবো না। হাইড্রোজেনের ক্ষেত্রে আইসোটোপ কয়টা? টোটাল আইসোটোপ 7টা, বাট প্রাকৃতিকভাবে আইসোটোপ হচ্ছে 3টা, পোট্রিয়াম, ট্রিটিয়াম, ডিউটেরিয়াম। অক্সিজেনের ক্ষেত্রে আইসোটোপ কয়টা? 3টা। ঠিক আছে, আচ্ছা, এই আইসোটোপের ব্যবহারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার যেটা, কার্বন 14। কার্বন 14 হচ্ছে কার্বন ডেটিং বা ফসিলের বয়স নির্ণয়ে আমরা ব্যবহার করি। কিসের বয়স? ফসিলের বয়স নির্ণয়ে আমরা কার্বন 14 ব্যবহার করি। এই ডিটেলসে বলে ফেলছি, না ডিটেলসে বলা যাবে না তো। অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায় হচ্ছে 3টা। কি কি? 16, 17, 18। অক্সিজেন 16 একটা পাবা, অক্সিজেন 17 একটা পাবা, অক্সিজেন 18 একটা পাবা। এই 3টা হচ্ছে আইসোটোপ আমরা অক্সিজেনের পাই। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এখন আসো, নিচের কোনটি ফ্লেম টেস্ট? ফ্লেম টেস্ট মানে হচ্ছে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয় কে? সোডিয়াম। সোডিয়াম সোনালী হলুদ। এই সোনালী হলুদের তরঙ্গ দৈর্ঘ্য কত তুমি জানো? 590 ন্যানোমিটার। অনেক বইতে লেখা আছে 589.1। দ্যাট মিনস 589 থেকে 90 এর মধ্যে ন্যানোমিটার হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য সোডিয়ামের। আচ্ছা, এরপরে আমরা দেখি পটাশিয়ামে ফ্লেম টেস্টে কি দেখা যায়? বেগুনি বর্ণ দেখা যায়। ঠিক আছে, ক্যালসিয়ামে কেমন দেখা যায়? ইটের মতো লাল, ইটের মতো লাল। কপারে কেমন দেখা যায়? নীলাভ সবুজ, নীলাভ সবুজ বর্ণ দেখা যায়। ঠিক আছে, এর মধ্যে মনে রাখো, আমরা এই শিখা পরীক্ষা যে করি, শিখা পরীক্ষায় প্লাটিনাম তার ব্যবহার করি, HCl অ্যাসিড ব্যবহার করি, অনেক সময় নিক্রোমের তারও ব্যবহার করি। কিসের তার বাবারা? নিক্রোমের তার। এখন তোমাকে তো এইগুলোর বর্ণ যে আমি বললাম, পটাশিয়াম বেগুন, পটাশিয়াম বেগুন, ক্যালসিয়াম ইটের মতো লাল, কপার নীলাভ সবুজ, সোডিয়াম সোনালী হলুদ। এর সাথে সাথে মনে রাখবা হিলিয়াম হলুদ বর্ণ দেয় শিখা পরীক্ষায়। হিলিয়াম কি বর্ণ দেয়? হলুদ বর্ণ দেয়। স্ট্রনশিয়াম শিখা পরীক্ষায় কেমন দেয়? লাল বর্ণ দেয়, রক্তের মতো লাল বর্ণ দেয়, রক্ত লাল। ঠিক আছে, আর বেরিয়াম কিসের বর্ণ দেয়? আপেলের মতো সবুজ। কিসের মতো সবুজ? আপেলের মতো সবুজ। বেরিয়াম আপেলের মতো সবুজ বর্ণ দেয়। ঠিক আছে, আমরা শিখবো এই 4টাই বেশি ইম্পর্টেন্ট। আমরা 4টা নিয়ে একটু বলে আসি। মনে করো একটা খালি চোখে দেখছো, খালি চোখে যে বর্ণটা দেখো সেটা আমরা অলরেডি বলে ফেলছি। আর একটা কোবাল্ট গ্লাস বা কোবাল্ট ব্লু, কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে আমরা দেখব। যদি পটাশিয়ামের কথা বলি, প্রথমে পটাশিয়াম আসো, পটাশিয়ামের কথা বলি, এটা হচ্ছে বেগুনি বর্ণ দেয়, রাইট? এইখানে কি বর্ণ দিবে? গোলাপি টাইপের একটা বর্ণ আসবে, বা নীলাভ সবুজ, গোলাপি বা নীলাভ সবুজ যাই বলি না কেন,
এরকম একটা বর্ণ আসবে। ক্যালসিয়ামও ঠিক সেম, এটা ইটের মতো লাল, এটাও হচ্ছে বেগুনি টাইপের একটা বর্ণ দিবে। কপার নীলাভ সবুজ খালি চোখে, সোডিয়াম সোনালী হলুদ খালি চোখে। ঘটনা যেটা হয়েছে, এই সোনালী হলুদ বর্ণটা ফ্লেম টেস্টে কোবাল্ট ব্লু গ্লাস পরিপূর্ণভাবে শোষণ করে নেয়। যদি শোষণ করে নেয়, এটা আমরা বর্ণহীন দেখব। কপারও আমরা বর্ণহীন দেখব। কিন্তু পরীক্ষায় যদি বলে কোবাল্ট ব্লু গ্লাস কোন বর্ণের আলো সম্পূর্ণরূপে শোষণ করে নেয়, আমরা দেখাবো সোনালী হলুদ। বুঝতে পেরেছো? মোস্ট স্পেসিফিক আনসারটাই দেখাইতে হবে। মেডিকেলে এরকম ধরনের কোশ্চেন আসে, প্রিভিয়াস মেডিকেলে এই কোশ্চেনটা আসছে। দেখো এই কোশ্চেনটা আসছে 19-20-এ, এটা আমরা বলছি, বাট প্রিভিয়াস মেডিকেলের মধ্যে কোশ্চেন আসছে কোবাল্ট ব্লু গ্লাস কোন বর্ণের আলো সম্পূর্ণরূপে শোষণ করে। তুমি জানো কপারও বর্ণহীন, সোডিয়ামও বর্ণহীন, হিসাবে দুইটাই সম্পূর্ণরূপে শোষণ করে, বাট স্পেসিফিক কোনটা? সোনালী হলুদ। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। চলো, সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তুমি কোশ্চেনটা দেখছো মেডিকেল 19-20-এ আসছে, খুবই ভালো কথা। সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তুমি কোশ্চেনটা দেখছো, সোডিয়াম নাম পড়ছো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানো 11, তার মানে প্রোটন সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যা 11। সুন্দর করে তুমি 11 দাগিয়ে দিয়ে আসছো। শিক্ষকও খুশি, তুমিও খুশি, কারণ শিক্ষক মুরগি পেয়ে গেছে, তুমি মারা খেয়ে গাছে উঠে গেছো। বুঝতে পেরেছো বাবা? এখানে আয়ন কথাটা আছে। আয়ন কথা মানে কি? সোডিয়াম কোন আয়ন হয়? ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন। দ্যাট মিনস সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে। তার মানে এই সোডিয়ামে যেই কটা ইলেকট্রন থাকার কথা ছিল, এইখানে তার চাইতে নিশ্চয়ই কম হবে। অবশ্যই কম হবে। কয়টা কম হবে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিনস প্লাস। তার মানে 11টা ইলেকট্রন থাকার কথা ছিল, পারমাণবিক সংখ্যা 11, সেখান থেকে একটা ইলেকট্রন বাদ যাবে, তার মানে 10টা ইলেকট্রন। সোডিয়ামে ইলেকট্রন কয়টা হবে? 10টা। তার মানে এটা হবে না। উত্তর কত? 10। বুঝতে পেরেছো? ঠিক তেমনভাবে ফ্লোরিন আয়ন যদি বলে, বা ফ্লোরাইড আয়ন, ফ্লোরিনে কয়টা? পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন কয়টা? 9, প্রোটন কয়টা? 9। কিন্তু ফ্লোরিন কোন আয়ন হয়? অ্যানায়ন হয়। তারপর ফ্লোরিন মাইনাস যদি হয়, এ আরও কী করবে? একটা ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস হয়, তাহলে একটা ইলেকট্রন আরও অ্যাড হবে। দ্যাট মিনস ফ্লোরিন মাইনাসে 10টা ইলেকট্রন আছে, 9টা ইলেকট্রন থাকার কথা ছিল, এক্সট্রা একটা অ্যাড হয়েছে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। দেখছো কত সুন্দর। নেক্সট, স্প্রিট ল্যাম্প সম্বন্ধে নিচের কোনটি সঠিক? স্প্রিট ল্যাম্প যদি দেখো এমন থাকে, এটা যদিও হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে পড়ানো উচিত না, এটা হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে স্প্রিট ল্যাম্প, বুনসেন বার্নার, এটা নিয়ে ডিটেলস বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ওইখান থেকে একটু দেখে নিবা। এই স্প্রিট ল্যাম্প সাশ্রয়ী না? খুব একটা সাশ্রয়ী না, কারণ আমরা স্প্রিট ল্যাম্পে যে জ্বালানিটা ব্যবহার করি খুবই এক্সপেন্সিভ। আচ্ছা, শিখার তাপমাত্রা বেশি, হ্যাঁ হইতে পারে, আমি ধরে নিচ্ছি এটাও কারেক্ট, কিন্তু আমাকে মোস্ট স্পেসিফিক দাগাইতে হবে। আচ্ছা, শিখা নিয়ন্ত্রণ করা যায় না? এটা যায় না। সাশ্রয়ী না, এটা দাগাবো না। ইথানল হচ্ছে এর জ্বালানি। এর জ্বালানিটা কি বাবারা? ইথানল। স্প্রিট ল্যাম্পের জ্বালানি কি? ইথানল। কেমনে দেখো, স্প্রিট ল্যাম্পের মধ্যেই আনসারটা আছে, বলছে স্প্রিট। যেহেতু স্প্রিট ল্যাম্পের মধ্যে বলছে স্প্রিট, তার মানে এটাকে যদি আমি ভাঙি, এর জ্বালানি হবে স্প্রিট। কোন স্প্রিট? মেথিলেটেড স্প্রিট। মেথিলেটেড স্প্রিট। গুড, মেথিলেটেড স্প্রিট। মেথিলেটেড স্প্রিটকে ভাঙলে কি হয়? মেথিলেটেড স্প্রিটকে যদি ভাঙি, তুমি পাবা মিথানল আর রেকটিফাইড স্প্রিট। রেকটিফাইড স্প্রিট। মিথানল তো তুমি জানো কি জিনিস, এটা খুব কম পরিমাণে থাকে। রেকটিফাইড স্প্রিট মোটামুটি 85% মতো থাকে, মিথানল 15% বা তারও কম, 5 থেকে 10% এমন থাকে। আচ্ছা, রেকটিফাইড স্প্রিটকে যদি ভাঙো কি পাবা? ইথানল। কোন নল? ইথানল। আর কি পাবা? পানি পাবা। ঠিক আছে? ওকে, রেকটিফাইড স্প্রিটে ইথানল থাকে মোটামুটি 96%, পানি থাকে 4.4% বা 5%।
রেকটিফাইড স্পিরিটে এমন ধরে নিলাম 85%, এর চাইতেও বেশি থাকতে পারে, আমি ধরে নিলাম। এটা কম থাকে, কত থাকে বলবো না, মনে নাই আমার। আচ্ছা, কম থাকে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমি যদি বলি স্পিরিট ল্যাম্পের জ্বালানিকে, তুমি কি আনসার দিবা বলো তো? জ্বালানি, স্পিরিট ল্যাম্পের জ্বালানি যদি বলি, এই ডিটেলসে তো পড়ানোর কথা না, আমরা জাস্ট মেডিকেলের মতো সলভ করাবো, তাও করাই দিই, এই যে অভ্যাস হয়ে গেছে। স্পিরিট ল্যাম্পের জ্বালানি যেটা, মেথিলেটেড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট রাইট আনসার। অপশনে এই 1 2 3 4 আছে। রেকটিফাইড স্পিরিট রাইট আনসার, ইথানল রাইট আনসার, কারণ এইগুলো বেশি পরিমাণে থাকে। অপশনে যদি তোমার দেওয়া থাকে একটা জায়গায় রেকটিফাইড স্পিরিট, মিথানল, অন্য কিছু দেওয়া থাকলো, পানি টানি হাবিজাবি দেওয়া থাকলো, তুমি কি মিথানল দাগাবা? না, রেকটিফাইড স্পিরিট দাগাইতে হবে। কারণ মিথানলকে আমরা এখানে জ্বালানি হিসেবে কল্পনা করি না, কারণ এটা খুবই কম থাকে, মিথানল কম থাকে, পানিও কম থাকে। তবে মিথানল এবং পানি এই দুইটাকে আমরা জ্বালানির পর্যায়ে বিবেচনা করব না। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। নিচের কোন মৌলটির একটি মাত্র স্থায়ী আইসোটোপ আছে? আনসার হচ্ছে সোডিয়াম। দুইটা মৌল মনে রাখবা, পৃথিবীতে মোটামুটি 1300+ আইসোটোপ আছে, এর মধ্যে একটা মাত্র আইসোটোপ পাওয়া যায় সোডিয়ামের এবং অরাম বা সোনার। প্রশ্ন এইভাবে আসতে পারে, মেডিকেলে 18-19-এ আসছে, কিন্তু ঘুরায় আসতে পারে না, পারে কি আসতে পারে, যে কোনটির কোনো আইসোটোপ নাই, কোনো আইসোটোপ নাই, কোনটি? সেম আনসার, সোডিয়াম এবং অরাম বা সোনা। বুঝতে পেরেছো? যার কোনো আইসোটোপ নাই তার মানে সে তো তার নিজের আইসোটোপ, দ্যাট মিনস একটা আইসোটোপ। বুঝতে পারছো? কোশ্চেন ডিফারেন্ট হইতে পারে, আনসার এক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো, পারদের রেখা বর্ণালীতে কোন বর্ণটি সুস্পষ্টভাবে দেখা যায়? এই যে রেখা বর্ণালী চলে আসছে, রেখা বর্ণালীতে আমরা দুই ধরনের বর্ণালী পাই, একটা শোষণ বর্ণালী, একটা বিকিরণ বর্ণালী। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে শোষণ বর্ণালীটা পাই, এই শোষণ বর্ণালীটা হচ্ছে কালো দেখতে, কালো, ঠিক আছে? আর বিকিরণ বর্ণালীটা হচ্ছে, বিকিরণ বর্ণালী হচ্ছে উজ্জ্বল। তাহলে পারদের ক্ষেত্রে বলো তো, তুমি শোষণ বর্ণালী পাবা না বিকিরণ বর্ণালী পাবা? অবশ্যই বিকিরণ বর্ণালী পাবা। এখন পারদ মানে হচ্ছে, পারদ বা মার্কারি দুইটাই সেম জিনিস, ঠিক আছে? সেম জিনিস না, পারদ মানে হচ্ছে লেড, তবে লেড এবং মার্কারি দুইটাই একই রকমের বর্ণ দেয়। আমি এইভাবে মনে রাখতাম যে মার্কারির তৈরি লাক্স সাবান, কি সাবান বাবারা? লাক্স সাবান। হ্যাঁ, এই যে লাক্স সাবান দিয়ে অনেকে গোসল করো, লাক্স সাবান, এই যে লাক্স, মার্কারি বা পারদের তৈরি, লাল, কমলা, সবুজ, লাল, কমলা, সবুজ। অনেকে কলস, কলসি, সকল, যা ইচ্ছা মনে রাখে, আমি লাক্স সাবান দিয়ে মনে রাখতাম। হ্যাঁ, ওকে, তাহলে পারদের হচ্ছে লাক্স। এখন দেখি কোনটা মিল আছে, কমলা। তার মানে সুস্পষ্টভাবে পারদের ক্ষেত্রে কোনটা দেখা যাবে? কমলা দেখা যাবে। আশা করি ক্লিয়ার। নেক্সট আসো, কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17-তে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17-তে আসছে। বিষয়টা যেটা, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নীতি আছে 3টা, আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। তার মানে এই 3টা দিয়ে ইলেকট্রন ব্যাখ্যা করা যাবে, ব্যাখ্যা করা যাবে না কোনটা? প্লাঙ্কের নীতি। এখন বলতে পারো প্লাঙ্কের নীতি কি, এটা কি হুদাই দিছে? না, তোমরা যদি ফিজিক্স পড়ে আসো তাহলে প্লাঙ্কের নীতি সম্পর্কে একটু আইডিয়া থাকার কথা। প্লাঙ্ক কি দিছে বাবারা বলো তো? কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্ব দিয়ে তো অরবিটাল ধারণা পাই, তবে আমরা এই কোয়ান্টাম নীতি আসলে প্লাঙ্কের নীতি না। প্লাঙ্কের কোন নীতি? আসো দেখাই। প্লাঙ্কের নীতি, সবাই খাতা কলম ধরো, সুন্দরভাবে লিখবা। প্লাঙ্কের নীতি, প্লাঙ্কের নীতি বলছে কোনো একটা পদার্থের যে শক্তি বিকিরণ বা শোষণ হয়, এইটা তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল এবং তাপমাত্রার উপরে নির্ভরশীল। এইখান থেকে আমরা ব্ল্যাক হোল বা কৃষ্ণ বস্তুর
কথাটা জানতে পারি। তাহলে প্ল্যাঙ্কের নীতি থেকে আমরা কৃষ্ণ বস্তু সম্পর্কে ধারণা পাই। কৃষ্ণ বস্তু কি করে? সকল আলো শোষণ করে নেয় না? এই যে আলো যে শোষণ করে বা বিকিরণ করে, এই যে শক্তির মাত্রাটা, এই শক্তিটা তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে এবং তাপমাত্রার উপরে নির্ভরশীল। বুঝতে পেরেছো? আচ্ছা, কিভাবে নির্ভরশীল? যেহেতু তাপমাত্রার উপরে নির্ভরশীল, এই প্ল্যাঙ্কের নীতিতে আমরা কি করতে পারি? কোনো একটা গ্রহ বা নক্ষত্র তার তাপমাত্রাটা পরিমাপ করতে পারি। কি পরিমাপ করতে পারি? গ্রহ বা নক্ষত্র তার তাপমাত্রাটা আমরা মেজার করতে পারি। আবার ওই কিছু কিছু ক্যামেরা দেখছো না, যে এমন করে ছবি তোলে স্টাইল দেওয়ার পরে, কিন্তু দেখায় কি এক জায়গায় লাল, এক জায়গায় নীল দেখায় বা সবুজ দেখায়। লাল কোথায় দেখায়? যেটা বেশি হট এরিয়া বা গরম, তাই না? গরম দেখায়, তাপমাত্রা বেশি, টেম্পারেচার বেশি, সেইটা লাল দেখায় না। আর যেইখানে হচ্ছে একটু ঠান্ডা, সেইখানে দেখবা একটু সবুজ বা হচ্ছে হলুদ বা কেমন একটা কালার দেখায়, তাই না? কিন্তু গরম জায়গাটা কিন্তু লাল দেখায়, ঠিক কি না? ক্যামেরা দেখছো না? ওটা হচ্ছে থার্মাল ক্যামেরা। তো এই যে ক্যামেরার মাধ্যমে যে তাপমাত্রা ক্যামেরা, এই তাপমাত্রা আমরা মেজার করতে পারি। ওই ক্যামেরাটাতে কোন নীতি ব্যবহার করা হয় বাবারা? প্ল্যাঙ্কের নীতি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? তাপমাত্রা নির্ণয় করতে পারি কিসের? ক্যামেরার মাধ্যমে। ঠিক আছে? প্ল্যাঙ্কের নীতি এই কথাটা বলছে। আসলে প্ল্যাঙ্কের নীতিটা আসলে কি বলছে বলো তো? সূত্রটা কি? প্ল্যাঙ্কের নীতির সূত্র হচ্ছে বিটা ল্যামডা এবং টি দিলাম সমান সমান বিটা, মানে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের জন্য, আলোর জন্য নির্দিষ্ট তাপমাত্রায় ওইটার শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব, ঠিক আছে? শক্তি ঘনত্বের মানটা বের করতেছে। এটা হচ্ছে প্ল্যাঙ্কের নীতি। কোন নীতি বাবারা? প্ল্যাঙ্কের নীতি। 2 ac² ডিভাইড বাই ল্যামডা টু দি পাওয়ার 5, ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1 ডিভাইড বাই ই, মানে এক্সপোনেনশিয়াল, হ্যাঁ ওই যে লন পড়ছো না, লগ লন ই টু দি পাওয়ার AC ডিভাইড বাই ল্যামডা কে টি, নিচে -1। বুঝতে পেরেছো? এই এইচটা কি? প্ল্যাঙ্কের ধ্রুবক। সিটা কি? আলোর বেগ 3 × 10⁸। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ই এর মান তো আমরা লনের ক্ষেত্রে বসাই। আচ্ছা, এইচ কি? প্ল্যাঙ্কের ধ্রুবক। সি কি? আলোর বেগ। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। কে কি? বোল্টজম্যান ধ্রুবক। কি ম্যান ধ্রুবক? বোল্টজম্যান ধ্রুবক। টি কি? তাপমাত্রা। -1 তো -1। এইটা হচ্ছে প্ল্যাঙ্কের নীতি। এইখান থেকে কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এইখান থেকে কৃষ্ণ বস্তুর ব্যাপারটা আসছে। এখন তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোনটা ব্যবহৃত হয় না? প্ল্যাঙ্কের নীতি। প্ল্যাঙ্কের নীতি কি? ডিটেলস জানলাম। এখন তোমার কি এই ডিটেলসটা জানা কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ঠিক আছে? কেন দরকার নাই? কারণ এটা কখনো পরীক্ষায় আসবে না, তোমাদের সিলেবাসে নাই। প্ল্যাঙ্কের নীতি নিয়ে এত ডিটেলস কোথাও নাই। জাস্ট প্ল্যাঙ্কের নীতিটা কি? কোয়ান্টাম তত্ত্ব, এতটুকু জানলেই এনাফ। এখন তুমি হুদাই কেন যে বাবা আমি তো এটা সম্পর্কে একটু ডিটেলস জানতে চাচ্ছি, এখন না জানলেও হচ্ছে না, কেমন একটা মনের মধ্যে আকুপাকু করছে যে না এটা না জানলে মনে হয় কি না কি ক্ষতি। আরে বাবা এটা তো পরীক্ষায় আসবে না, তাহলে তুই এটার পিছনে কেন টাইম নষ্ট করবি? টাইম নষ্ট করে কোনো লাভ আছে না। তার মানে এখন তুমি একটা ম্যাথ করতে যাচ্ছ যেখানে তোমার হচ্ছে হাতে ক্যালকুলেশন করা যায় না, এমন একটা মান দিয়ে দিছে, ক্যালকুলাস বসাইতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ত্রিকোণমিতি আনতে হবে, এগুলো তো আসবে না বাবা। তাহলে ওইখানে তোমার টাইম দিয়ে কোনো লাভ নাই, তোমাকে বুঝতে হবে কোনগুলো আসবে। তাহলে এইটা যেহেতু তোমার জানার কোনো দরকার নাই, তুমি এটার পিছনে কেন টাইম দিবা? হ্যাঁ, তাও জানাই দিলাম, ওই যে বললাম অভ্যাসের দাস, তাহলে বাদ। তোমরা যা জানো আউবাউ নীতি, হুন্ডার নীতি, পলের বর্জন নীতি। প্ল্যাঙ্কের নীতি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। ঠিক আছে? ডিটেলস অনেকে জানতে চাও, এখন জানাই দিলাম। অভ্যাস হয়ে গেছে ডিটেলস পড়াইতে কি করব। দ্রবণে সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। মনে রাখবা, আরেকটু পড়াই দিই যেহেতু পড়াইতেছি। সোডিয়ামের সকল লবণ পানিতে দ্রবণীয়, সকল লবণ পানিতে দ্রবণীয়, H2O পানিতে দ্রবণীয়। এক্সেপশন একজন আছে, এক্সেপশন হচ্ছে
ব্যাপারটা ওই যে বলে না যে চিরকুমার সংঘ প্রতিষ্ঠা হয়েছে, দেখবা চিরকুমার সংঘের যে সভাপতি সে সবার আগে বিয়ে করে বসে আছে। ব্যাপারটা এমন যে এদের মধ্যে বাটপার আছে, যে সোডিয়ামের মধ্যে আমি সকল লবণকে বলে দিছি পানিতে দ্রবণীয়, কিন্তু এই যে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, যেটা সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এ পানিতে দ্রবণীয় নয়, এ পানিতে অদক্ষেপ সৃষ্টি করে, পানিতে দ্রবণীয়তা কম, পানিতে অদ্রবণীয়। বুঝতে পেরেছো? তার মানে সোডিয়ামে যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইড, এটা পানিতে দ্রবণীয়, সোডিয়াম কার্বনেট এটাও পানিতে দ্রবণীয়, হ্যাঁ, কিন্তু সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটা কিন্তু পানিতে দ্রবণীয় না। ওকে, ডান। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে আমরা সোডিয়ামকে শনাক্তকরণ করি, তখন সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি হয়। নেক্সট আসো, আলোক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি? এইখানে কিভাবে বেমানান বলছে? বেমানানটা বলছে এইভাবে, তোমার দৃশ্যমান কি আছে, মাঝখানকে যদি আমি দৃশ্যমান চিন্তা করি, এই পাশে কি আছে, এই পাশে কি আছে, এই পাশে যেগুলো আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, ল্যামডা এর মান কম, আর এই পাশে যারা আছে তাদের ল্যামডা এর মান বেশি। এখন চিন্তা করো, তোমরা অনেকে অনেক রকম ছন্দ দিয়ে মনে রাখছো, আমি এখন ছন্দতে আর ডিটেলস দিলাম না, আমি যা শেখাইতেছি মেডিকেল, এটা 16-17 সালের কোশ্চেন, হ্যাঁ। তো এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, তুমি কোন জায়গাটায় জোর দিবা সেটা দেখাইতেছি। এখন কি মহা, গামা, রঞ্জন, অতি, দৃশ্যমান, অবলার, মাইক্রো, বেতার, হ্যাঁ। আচ্ছা, তো কি দেখো, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি সবগুলা ল্যামডা এর মান কম, ল্যামডা এর মান কার বেশি? অবলোহিত রশ্মি। তাহলে দৃশ্যমানের ওই পাশে, দৃশ্যমানের নিচে হচ্ছে অবলোহিত রশ্মি, এই অবলোহিত রশ্মি হচ্ছে, তার মানে এই তিনটার ক্ষেত্রে বেমানান। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। নিচের কোনটির আইসোটোপ একটা? দেখো সেম কোশ্চেন আবার আসছে, কত সালে আসছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 15-16। আগেরটা কখন আসছিল? আমরা একটু অ্যানালাইসিসে যাই। একটা সোডিয়াম অপশন চেঞ্জ করছে হয়তো, এই দেখো কোনটির আইসোটোপ একটা 18-19 আসছে। একটু আগে দেখলাম এটা 18-19-এর কোশ্চেন, আর ওইটা 16-17-র কোশ্চেন, 2 বছরের মধ্যে কোশ্চেন রিপিট আসছে। তাহলে কেন কোশ্চেন ব্যাংক ফলো করতে বলি? না, কোশ্চেন ব্যাংক ফলো করা মানে যে সবসময় কোশ্চেন রিপিট আসবে এমন না, কোশ্চেন কখনো রিপিট হয় না, এটা আমিও বলি, কিন্তু কোশ্চেন কি হয় বলো তো? টপিক রিপিট হয়। হইতে পারে সোডিয়াম না দিয়ে এখানে দিয়ে দিল এ ইউ, অরাম। দেখো অপশন চেঞ্জ করেছে, এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফেরাস ছিল, ওইখানে দেখো অপশন কিন্তু এইগুলা নাই। এটা 18-19-এর কোশ্চেন, আর 16-17-এর কোশ্চেনে চলো যাই। 16-17, এই দেখো এইখানে কিন্তু যে পটাশিয়াম নাই, হাইড্রোজেন, ক্লোরিন, কার্বন দিছে। আনসার কি? সোডিয়াম। সোডিয়ামের আইসোটোপ একটা। তার মানে দেখো টপিক রিপিট হয়েছে, তুমি কোশ্চেন রিপিট হয়েছে বলতে পারবা না, অপশন চেঞ্জ করে দিছে। আবার এমন কোশ্চেন আসতে পারতো কোনটির আইসোটোপ নাই, সেটাও বলতে পারতো, তার আনসার সেই সোডিয়াম হইতো। কেন কোশ্চেন ব্যাংক পড়তে হবে, কেন অনুশীলনী পড়তে হবে, আশা করি তোমাকে বুঝাইতে পারছি। ওকে চলো, খুব বেশি কথা বলবো না। এমআরআই এর অর্থ কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং কই আছে, কই আছে, এই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনে নির্দেশক হিসেবে কোনটি উপযোগী? এটা আসলে গুণগত রসায়নের না, তারপরেও দিয়ে দিছে গুণগত রসায়নের মধ্যে। কেন দিছে এটা আমরা যখন পরিমাণগত রসায়ন পড়বা সেইখানে পাবা, ঠিক আছে। দেখো 15-16 আসছে, এখানে সব কয়টা উপযোগী। কারণ কি, আমরা টাইট্রেশনের ক্ষেত্রে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারের টাইট্রেশনে এদের প্রশমন বিন্দুটা যে কোনো জায়গাতে নির্দেশ করতে পারে, যে কোনো জায়গাতে নির্দেশ করতে পারে। এখন তুমি দেখছো নির্দেশকের একটা কোশ্চেন আসছে মেডিকেল 15-16-তে, তোমার বেলায় নির্দেশক থেকে কোশ্চেন আসতেই পারে, কিন্তু এটা নাও আসতে পারে। আসতে পারে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের ক্ষেত্রে কি ব্যবহার করব। আসতে পারে মিথাইল অরেঞ্জ লাল, মানে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কোন অদক্ষেপ দেয় বা কোন বর্ণ দেয়। আসতে পারে ফেনপথলিন অ্যাসিড দ্রবণে কোন বর্ণ দেয়। মানে নির্দেশক নিয়ে কোশ্চেন আসতে পারে, টপিক রিপিট হইতে পারে। তুমি কোশ্চেনটা পড়বা টপিকটা পড়ার জন্য বই খুলে। বুঝতে পারছো? সব আজাইরা টপিক তো পড়ে লাভ নাই। তুমি যদি এখন শ্রোডিঞ্জারের নীতি পড়ছো, ঠিক আছে, সেইখানে জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাই স্কোয়ারের মান, তাৎপর্যটা, সূত্রটা। এখন তুমি পড়তে গেছো কি, আমি একটু ইতিহাসটা জেনে আসি, শ্রোডিঞ্জার কত সালে জন্মগ্রহণ করছে, শ্রোডিঞ্জার কি করছে, ওই যে ক্যাট থিওরি আছে, বিড়ালটা পড়তে যাচ্ছে, এই বিড়াল মরবে না, শ্রোডিঞ্জারের এই থিওরিটা তুমি পড়তে গেছো। হ্যাঁ, অবিসম্ভাবী একটা ঘটনা যে বিড়ালটা এইখানে মারা গেছে, কিন্তু প্যারালাল ইউনিভার্সালে এই ঘটনা ঘটছে।
তো এইসব জিনিস তো আসবে না, তোমার এত ইতিহাস জানার দরকার কি, তাই না? এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য, তোমাকে বলতেছি কেমনে সলভ করতে হয়। ডিটেলস তো আমি তোকে অনুশীলনীতে পড়াইছি বাবা। আচ্ছা, এখন আসো তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে সব কয়টা ব্যবহার করি। যদি বলতো তীব্র ক্ষার প্লাস দুর্বল অ্যাসিড, তখন আমরা ব্যবহার করতাম ফেনফথলিন। তখন কি ব্যবহার করতাম? ফেনফথলিন। যদি বলতো তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, তখন আমরা কি বলতাম? মিথাইল অরেঞ্জ, অথবা ব্যবহার করতাম মিথাইল রেড। যদি বলতো দুইটাই দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, তাহলে কোনো নির্দেশক ব্যবহার করা লাগবে না। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। 20% সালফিউরিক অ্যাসিডে পানির পরিমাণ কত? খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে। দেখো, আমাদের পার্সেন্টেজ ভ্যালুটা তিনভাবে বলতে পারি শতকরাকে। একটা W/W, একটা W/V, আর একটা V/V। যদি কোনো কিছু বলে না দেয়, মনে করো এটা কিছু বলে দেয় নাই বাদ, তখন মনে করবা বাই ডিফল্ট W/V আছে। বাই ডিফল্ট কি আছে বাবারা? W/V। তার মানে 100 ml এত গ্রাম দ্রবীভূত আছে। এইখানে বলে দিছে W/W। কত সালে? মেডিকেল 15-16 সালে। তুমি দেখছো আমরা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করাইতেছি। আচ্ছা, তাহলে W/W মানে কি? 100 গ্রামে কত গ্রাম দ্রবীভূত আছে, সেটাই তো W/W। এই 100 গ্রামে দ্রবীভূত আছে কত গ্রাম? 20% বলছে। 20% W/W মানে 100 গ্রামে দ্রবীভূত আছে 20 গ্রাম। 100 গ্রামে কতটুকু দ্রবীভূত আছে? 20 গ্রাম। তাহলে পানি মানে কি? দ্রাবক চাইছে। দ্রবত সালফিউরিক অ্যাসিড 20 গ্রাম দ্রবীভূত আছে, তাই না বাবা? তাহলে কি হবে বলো তো? 100 - 20 সমান সমান কত হয়? 80। দ্যাট মিনস 80 গ্রাম হচ্ছে পানি আছে। কত গ্রাম পানি আছে বাবারা? 80 গ্রাম। এখন তুমি হাতে ক্যালকুলেশন নিয়ে অনেক প্যারা খাইতেছো, ভাইয়া আমি আসলে হাতে ক্যালকুলেশন পারি না, মেডিকেলে কি করব? এই ক্যালকুলেশন তুই পারবি না। এই ক্যালকুলেশন না পারলে তুমি মারা খাও, ঠিক আছে? খুবই ইজি ম্যাথ আসবে বাবা, তুই চিন্তা কোনো কারণ নাই। যেগুলো আসবে সেগুলা খুব সুন্দরভাবেই তুমি সলভ করতে পারবা। বুঝতে পারছো? ওগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি বেসিক্যালি ইলেকট্রন, তাছাড়া আর কিচ্ছু না। ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রন। বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কোনটি? আবারও সেম কোশ্চেন, ওই যে একটু আগে বেমানান নিয়ে পড়াইছিলাম, ল্যামডা দৃশ্যমানের এইদিকে। দেখো কোশ্চেন 16-17তে আসছে, 14-15তে আবার সেম টপিক রিপিট আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 14-15তে কিন্তু টপিকটা আবার রিপিট আসছে। টপিক রিপিট আসছে, নট কোশ্চেন সেম। এখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি চাইছে কার? মহা, গামা, রঞ্জন, অতি, দৃশ্যমান, সরি, টেলিভিশন তরঙ্গ। টেলিভিশন তরঙ্গে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। বুঝতে পেরেছো? এটা ট্রিক্স আমি এইভাবে মনে রাখতাম, মহা, গামা, রঞ্জন, অতি, দৃশ্যমান, অবলার, বেতার, টিভি। বেতার মানে টিভি, ঠিক আছে, বা মাইক্রো বেতার। মহাজাগতিক, গামা রশ্মি, রঞ্জন বা এক্স রশ্মি, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, তারপরে বেতার তরঙ্গ। ঠিক আছে? এর মানে কি? এর ল্যামডা এর মান কম, এর ল্যামডা এর মান সবচাইতে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য তাইলে সবচাইতে বেশি কার? টেলিভিশন তরঙ্গের। বুঝতে পেরেছো? আর ল্যামডা পাইলে তো তুমি অনেক কিছু পারবা। দেখো মিউ বার মানে কি? তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যার সূত্র কি? 1/λ। তারপরে কি? ই সমান সমান কি? hc/λ। তার মানে ল্যামডা যার বেশি, শক্তি তার কম। তারপরে কি আছে? এফ সমান বা ফ্রিকোয়েন্সি সমান কি? c/λ। তার মানে ল্যামডা যার বেশি, কম্পাঙ্ক তার কম। তবে যে কোনো কিছু আসতে পারে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। নেক্সট, ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? একদম সুন্দর করে টানা মুখস্থ, মাঝে মাঝে 2-1টা এমন মুখস্থ বিদ্যা দেয় 0.78 থেকে 1000 মাইক্রোমিটার। এই 2-1টা মুখস্থ জিনিস দেয়, ঠিক আছে? এর জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করো, এগুলো অনুশীলনীতে আছে।
অনুশীলনীতে তোমাকে আমি কয়েকটা জিনিস পড়াবো, যেমন 540 থেকে 570 ন্যানোমিটার যদি বলে তুমি এটা সবুজ আলো, তারপর 780 ন্যানোমিটার বললে এটা লাল আলো। এইভাবে তুমি কয়েকটা আলোর তরঙ্গদৈর্ঘ্য মুখস্থ করে ফেলবা। ওকে, হাইড্রোজেন পরমাণুর এই দেখো কত সুন্দর প্রশ্ন আসছে। হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? এই প্রশ্নটা আমরা কেমন সলভ করব? দেখো আর এইচ এর মান কিন্তু তোমাকে দিয়ে দেয় নাই যে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স, এই মানটা দিয়ে তখন তুমি এই ক্যালকুলেশনগুলো করবা, এটা জটিল হয়ে যাইতো, তখন ক্যালকুলেটর ছাড়া করতে পারতা না। তাই দেখো তোমার হাতে ক্যালকুলেশন ইজি করার জন্য আর এইচ দিয়েই রেখে দিয়েছে, তোমার হাতে ক্যালকুলেশনের কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন যেটা বলছে, আমরা এই প্রশ্নটাকে একটু চিন্তা করি কিভাবে প্রশ্নটা আসতে পারে। মনে রাখবো সবসময় মিউ বার মানে তরঙ্গ সংখ্যা, এটা সমানুপাতিক কি n2, কারণ সূত্র কি ছিল 1/λ সমান সমান RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n1 এর মান তো ফিক্সড, আমার টার্গেট n2 এর মান বের করা, তাহলে আমি ক্যালকুলেশনটা ইজি করতে পারবো। n2 এর মান এই ক্ষেত্রে দুইটা হইতে পারে, n2 এর মান কয়টা হইতে পারে? দুইটা, একটা হইতে পারে ইনফিনিটি, আর একটা হইতে পারে n1 প্লাস 1, তার মানে কাছাকাছি যেটা n1 প্লাস 1। যেহেতু বামার সিরিজ বলছে n1 এর মান কত বাবা? 2, বামার সিরিজে n1 এর মান 2, তার মানে 2 আর 1 এ 3, তার মানে n2 এর মান হইতে পারে ইনফিনিটি, হইতে পারে 3, কোনটা হবে? আমি বলছি মিউ বার মানে তরঙ্গ সংখ্যা n2 এর সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা বলছে সর্বনিম্ন, তাহলে কোন মানটা নিব বাবা বলো তো? আমরা নিব 3, কারণ কি ইনফিনিটি মানে তো বেশি, সমানুপাতিক সম্পর্ক হলে কি তোমার কম বলছে, তাহলে 3 নিব, তা 3 দিয়ে আমি মিউ বারটা বের করে ফেলতে পারবো। মিউ বার মানে তো 1/λ, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। তাহলে 3 দিয়ে করে ফেলি, আর এইচ ইন্টু 1 যেহেতু বামার সিরিজ 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার সমান সমান আর এইচ ইন্টু 1/4 মাইনাস 1/3 3 9, তার মানে 36, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5 আর এইচ ডিভাইড বাই 36, আনসার এইটা। প্রশ্ন এটা আসার পরে আসতে পারে এমন যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? তখন কি করব? আবারও আর এইচ সমান ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার, কারণ কি মিউ বার প্রপোর্শনাল টু n2, n2 এর মান দুইটা হইতে পারে, ইনফিনিটি, আর যেহেতু বামা সিরিজ বলছে n1 প্লাস 1 দ্যাট মিনস 3 হইতে পারে। এখন 3 নিব না ইনফিনিটি নিব? তরঙ্গ সংখ্যা কি বলছে? সর্বোচ্চ বলছে, তখন আমি ইনফিনিটি নিব। n2 এর মান ইনফিনিটি মানে কি 0, তার মানে আর এইচ ডিভাইড বাই 4, এটা মিউ বার। প্রশ্ন এমন হইতে পারে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? জাস্ট আমি টপিকটা পড়াইতেছি, নট নেসেসারি যে তোমাকে এই কোশ্চেনটাই পরীক্ষায় দিবে, এর থেকে যে আরো 4 ধরনের কোশ্চেন হইতে পারে আমরা সেটা তোমাকে বুঝাইতেছি। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? তুমি পড়ছো কি তরঙ্গ সংখ্যা দিয়ে, তুমি দেখো মিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, তার মানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হবে, তার মানে কি n2 এর মান হবে কি ইনফিনিটি, কারণ কি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা তো সর্বোচ্চ, আর তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমি n2 এর মান ইনফিনিটি ধরে গেছি। তাহলে আর এইচ ইন্টু এতটুকু মুছে ফেলি, আর এইচ ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার, তাহলে কত আসে? আর এইচ বাই 4, এটা 1/λ এর মান। তোমার আনসার তো আর এইচ বাই 4 না, চাইছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে উল্টাই দাও, ল্যামডা সমান কি হবে 4 ডিভাইড বাই আর এইচ, শেষ। এইটাই হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। যেইটা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা সেটাকে উল্টাই দিলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাই, আর যেইটা হচ্ছে
সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সেইটাকে উল্টাই দিলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাই। তুমি আমাকে, তোমার এটা হোমওয়ার্ক থাকলো যারা এই ক্লাসটা করছো, বামা সিরিজের ক্ষেত্রেই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করে আমাকে দেখাবা। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। তরঙ্গ দৈর্ঘ্য বের করে আমাকে দেখাবা। এটা এইচডব্লিউ কিভাবে বের করছো আমি দেখবো, n1 এর মান কত ধরছো আর n2 এর মান কত ধরছো। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার। তোমরা বুঝতে পারছো কিনা এটা আমি এটা দেখে বুঝবো, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই যে বাবা এটা আমি বুঝি নাই আরেকবার বুঝাই দেন। তুমি যদি এই ক্যালকুলেশনটা করতে পারো তাহলে তুমি বুঝতে পারছো, তুমি না পারলেও ক্যালকুলেশনটা করবা, তার মানে বুঝতে পারবো যে তুমি বুঝো নাই, তখন আমি আবার তোমাকে বুঝাই দিব। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 150 গ্রাম সম্পৃক্ত দ্রব্য 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে দ্রাব্যতা কত? দ্রাব্যতার সূত্র হচ্ছে দ্রবের ভর ডিভাইড বাই দ্রাবকের ভর ইন্টু 100, উপরে 100। ঠিক আছে, দ্রাব্যতার কোনো একক নাই, দ্রাব্যতার কোনো একক নাই, কিন্তু যদি একক চলে আসতো গ্রাম পার লিটার, মোল পার লিটার, তখন আবার আমরা এই 100টা দিতাম না, তখন আর 100 দিতাম না। কিন্তু এইখানে যেহেতু দ্রাব্যতার কোনো একক নাই, যেহেতু দুটাই ভর হিসেবে কাউন্ট করতেছি, তাই আমরা 100 দিয়ে গুণ করছি। এখন আসো, দ্রবের ভর কত বাবা? 50। দ্রাবকের ভর কত? এটা তো দ্রবণের ভর, তোমরা কি জানো না দ্রবণ সমান সমান কি দ্রব প্লাস দ্রাবক? এটা তো ক্লাস 6 এর বাচ্চাও জানে, রাইট? তার মানে কি 150 মাইনাস 50 ইন্টু 100, ঠিক কিনা? দ্রাবকের ভর বলছে, তার মানে দ্রবণের ভর থেকে আমি দ্রবের ভরটা বাদ দিছি। 150 গ্রাম দ্রবণ, 50 গ্রাম হচ্ছে দ্রব, বাদ দিলে দ্রাবকের ভর পাবো। তাহলে 50 ডিভাইড বাই 100 ইন্টু 100, 100 কাটে, উত্তর হচ্ছে 50। উত্তর কত? 50। বুঝতে পেরেছো? এটাই হাতে ক্যালকুলেশন। তোমার হাতে ক্যালকুলেশন দেওয়া কত ইজি, তোমাকে হাতে ক্যালকুলেশন শিখাইছি, এর চাইতে কঠিন ক্যালকুলেশন দেওয়ার কোনো ওয়ে নাই। যদি কঠিন ক্যালকুলেশন দেয় ওই 1 বা 2টা, সেটা তুমি স্কিপ করলেও সমস্যা নেই, তবে তুমি পারবা। সেটা যদি তুমি অনুশীলনী ক্লাসটা করে থাকো, ওইখানে আমি অনেকগুলো দেখাইছি, ঠিক আছে? তুমি ওগুলো পারবা। বুঝতে পারছো? ভয়ের কোনো কারণ নাই। যদি তুমি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি মেনটেন করো, লেগে থাকো, তা দেখবা তোমাকে আস্তে আস্তে আমি সব শিখাই ফেলছি, কেমন তুমি হাতে ক্যালকুলেশন করতে পারতেছো। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণফল বলছে 4 × 10⁻³ যদি -3 হয়, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা জানতে চাইছে কত। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে তুমি ভাঙো, ম্যাগনেসিয়াম 2+ হয় আর 2 হাইড্রক্সিল মাইনাস হয়। দ্যাট মিনস হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা 2 গুণ কিছু একটা হবে, 2s। এটা দ্রাব্যতা গুণফল দিছে। তার মানে কেএসপি সমান সমান কত? 4 × 10⁻³ কেএসপি এর সূত্র কি? এই যে তুমি অলরেডি জানো, 2 এর স্কোয়ার হবে এবং s⁻2 + 1 সমান সমান 4 × 10⁻³ তার মানে 4s³। এটার কেএসপির ফর্মুলা কি আসে? 4s³, তাই না? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের কেএসপি কি 4s³ না? হ্যাঁ, সমান সমান 4 × 10⁻³ এখন আসো 4 দিয়ে আগে ভাগ করো, তাই না? 4 দিয়ে যদি ভাগ করি s³ থাকে, তুমি চিন্তা করো, তাহলে 4 4 উঠে গেলে 10⁻³ থাকে, তাই না? এটাকে ভাগ করলে কি 4 × 4 1 × 10⁻³ থাকে না? সেই 1টা না লিখে আমি জাস্ট 10⁻³ লিখছি। এখন এই কিউব আর এই 3 উঠে যাবে না? সেম আছে না? উঠে যাবে। তার মানে s = 10⁻⁻1। s = কত হবে? 10⁻⁻1। তুমি অলরেডি ঘনমাত্রা বা দ্রাব্যতা পেয়ে গেছো। এর দ্রাব্যতা s হইলে ম্যাগনেসিয়ামের দ্রাব্যতা s, এর দ্রাব্যতা 2s। তার মানে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা জানতে চাইছে, তাহলে এর সাথে নিশ্চয়ই 2s হবে, তাহলে 2 গুণ করে দাও। আনসার কত? 2 × 10⁻⁻1। 2 × 10⁻⁻1 আনসার হচ্ছে ক। এখন দেখো, এই যে ক্যালকুলেশনটা তুমি দেখলেই মনে করতেছো অনেক বড়, কিন্তু দেখো তুমি জাস্ট আগাও, কত সুন্দর ইজিলি হয়ে যাচ্ছে। 4 4 উঠে গেল, 3 3 উঠে গেল, কত ইজিলি। এটাই হাতে ক্যালকুলেশন। বুঝতে পেরেছো? আচ্ছা, 2 10⁻⁻1 আমরা এটা বুঝতে পারলাম। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি 7000 অ্যাংস্ট্রম হয়, তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা μ⁴ সমান সমান কি বাবারা? 1/λ। এখন আমি করব না, এটা খুবই অনেক বড়,
তাই না, 1/7000 অ্যাংস্ট্রম মানে ইন্টু 10⁻⁻10 মিটার, তাই না? তারপর উল্টাইলে অনেক কিছুই একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটতে পারে? যাই ঘটুক না কেন, আমি এই ক্যালকুলেশনটা পারবো না করতে। পারবা? ক্যালকুলেটর ছাড়া একটু কঠিন হবে। কিন্তু দেখো, তার মানে 7000 দিয়ে যদি 1কে ভাগ করি, কিছু একটা মান আসবে। কত আসবে? অপশনের দিকে তাকাও। অপশন দেখো, 148, 1428, 1428, 1428, তার মানে সবগুলাই সেম মান দিছে। তার মানে তুমি অলরেডি জানো এইখানে মান 14, 8 এরকম একটা সামথিং কোনো মান আসবে, তাই না? 14 দিয়ে মানটা শুরু হবেই। দেখো সবগুলো অপশন সেম মান দিছে, সে যাই হোক না কেন শুরু হবে কি না? হবে। তার মানে তোমার ভাগ করাও লাগতেছে না, তুমি অলরেডি জেনে গেছো আনসারটা কি। এখন তুমি মিলাবা, এটার পাওয়ার দেখো -3, এটার পাওয়ার দেখো +3, এটার পাওয়ার দেখো -3, এইটার পাওয়ার -3। তুমি একটু চিন্তা করো তো বাবা। আমি এখন পাওয়ারটা হিসাব করি। নিচে কি আছে? 10⁻10, যেহেতু 7000 অ্যাংস্ট্রম বলছিল। তার মানে এটাকে তুমি উল্টাই দিবা না? আলটিমেটলি নিচেই তো 7000 থাকতেছেই, উপরে কি যাচ্ছে? এই 10⁻10 যে ছিল, উপরে চলে গেলে 10⁻+10 হবে না? হ্যাঁ, 10⁻+10 হবে কি না বলো? হ্যাঁ, অবশ্যই হবে। তার মানে যদি হয়, তা পাওয়ার কি নেগেটিভ হওয়া কখনো সম্ভব? তুমি চিন্তা করেই বলো না যে 10⁻+10 আছে, আবার এইখানে হচ্ছে 7000কে তুমি যখন 7 × 10⁻³ করবা, তাও কাটাকাটি করলে 10⁻+7 থাকে। কতই কমাবা? কত কমাইতে চাও? কমতেছে না তো, প্লাসই থাকতেছে। তা 10⁻³ এটা তো আনসার হবে না। 10⁻³ এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার কি হবে? 14.28 × 10⁻³। বুঝতে পেরেছো? এই যে তুমি এটা বলতে পারো যে বাবা আমি হচ্ছে কি 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 ক্যালকুলেটর ছাড়া এটা করতে পারবো না, কেমনে করব? পরীক্ষার হলে তুমি একেবারে হা হুতাশ করে টাইম কিল করে বসে আছো একটা কোশ্চেনের জন্য। তোমার যদি টাইম কিল করার ইচ্ছা নাই থাকে, তুমি এই কোশ্চেনটা স্কিপ করো, স্কিপ করে বাকিগুলো করে আসো। এরপরে মাথা ঠান্ডা রেখে দেখো, তুমি অপশন টেস্ট করো। আমি কিন্তু অপশন টেস্ট করছি, আমি কিন্তু দেখো ক্যালকুলেশন করিই নাই, জাস্ট একটু মাথা খাটাইছি। 10⁻−10 উপরে গেলে প্লাস হয়, পাওয়ার অবশ্যই প্লাস হইতে হবে। তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার অবশ্যই প্লাস হইতে হবে। 10⁻, পাওয়ার অবশ্যই প্লাস হইতে হবে, মাইনাস হওয়া যাবে না। তাহলে মাইনাস কেন আসবে? আনসার মাইনাস হবে না। বুঝতে পারছো? ওরা জানে যে তুমি এইভাবেই চিন্তা করবা। তাই দেখো কত সুন্দর একটাই মাত্র প্লাস দিছে, বাকিগুলো মাইনাস দিছে। হাতে ক্যালকুলেশনের জন্য তোমাকে ওয়ে করে দিছে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এখন আসো ক্যালসিয়াম ফ্লোরাইডের, এটা হচ্ছে ওকে, ক্যালসিয়াম ফ্লোরাইডের এত মোল পার লিটার আছে, দ্রাব্যতা গুণফল কত? ক্যালকুলেশন কি খুব কঠিন? খুব কঠিন। আসো আমরা দেখি কি হবে। এটা তো দ্রাব্যতা দেওয়াই আছে মোল পার লিটারে, তার মানে এটা 2 × 4, 4s³ হবে। 4s³ করো, 4 × 0.123 পাওয়ার কিউব। এটাও একটু কঠিন, আমি এত কঠিনে যাব না। 4 × এটাকে 2 × পয়েন্টের পর কয়টা সংখ্যা? 1 2 3 4, তারপর 2 × 10⁻⁻4 পাওয়ার কিউব। ঠিক আছে? ঠিক আছে, মানে পয়েন্টটাকে আমি এইভাবে করে ফেলছি। এখন কিউব করো, 2 এর যদি কিউব করি, 4 × কি আসে? 2 × 4, 4 × 8, 8 আসে, ইন্টু 10⁻3 পাওয়ার ইয়া করা মানে কি? গুণ করা। 3 4 12, 10⁻−12, 10⁻−12। 4 8 কত? 32। তার মানে 32 × 10⁻−12। তুমি আর ক্যালকুলেশন করতে চাইতেছো না, তুমি অপশনে চলে আসো। অপশন দেখো, এটা 23 দিয়ে শুরু, 2.3, 23 দিয়ে শুরু। আনসার কত আসছে? 32, 3 দিয়ে আসবে। তার মানে এটা বাদ। 3.2 এটা আনসার হইতে পারে। 2.3 এটাও বাদ। 3.2 এটাও আনসার হইতে পারে। এখন কোনটা হবে? পাওয়ার দেখো -11, -10, কোনটা হবে? আমরা এখন পাওয়ারে নিয়ে যাই। তার মানে দেখো অ্যাকচুয়ালি 32 × 10⁻−12 মানে যেই জিনিস, 32.0 × 10⁻−12 মানেও সেই জিনিস। এখন এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসো, 3.2 × 10⁻, তাহলে কি হবে? এক ঘর বামে আসছে, বামে আসছে, তার মানে কি 10⁻11। এইখানে 1 কমে যাবে,
আর ডানে গেলে পাওয়ার আরও মাইনাস যোগ হইতো। তার মানে 3.2 × 10⁻11। আনসার কোনটা? ক। আনসার কত? খ, সরি 3.2 × 10⁻11। বুঝতে পেরেছ? কত সুন্দর ইজি একটা ক্যালকুলেশন। বুঝতে হবে তোমাকে হাতে ক্যালকুলেশন শেখানোর জন্য আজকের ক্লাসটা বেসিক্যালি এই জিনিসটাই, যে মেডিকেলে কোন ধরনের কোশ্চেনগুলো আসে এবং হ্যান্ড ক্যালকুলেশনগুলো কেমনে করতে হয় আমি সেইটা শেখাইছি। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। তুমি যদি মেন ক্লাসটা করো কেমিস্ট্রির, এরপরে আমাদের অনুশীলনী নিছি আমি ক্লাসটা, আমার অনুশীলনী গুণগত রসায়নের ক্লাসটা করো, তারপরে যদি তুমি এই ক্লাসটা করো তাহলে দেখবা গুণগত রসায়নে তোমাকে কোথাও কেউ আটকাইতে পারবে না। সেটা তো এক্সট্রা ইনফো ক্লাস আছেই, কোথায় আটকাবে? আটকানোর কোনো ওয়ে নাই। কারণ যত রকম ট্রিক্স শেখানো দরকার, হ্যান্ড ক্যালকুলেশন শেখানো দরকার, ইভেন মেডিকেলে কী ধরনের কোশ্চেন আসে সেটা শিখাইছি। তাহলে তোকে কে আটকাবে আমারে বল? তুই জাস্ট কনসিস্টেন্স কী বলতাম, উচ্চারণই পারি না, এই ইংলিশ ভালো না, উচ্চারণ করবো না, যা। এটা হচ্ছে নিশাত তাসনিম আপু, না হলে লালুর কাছ থেকে শুনে নিবা এই ইংলিশ। হ্যাঁ, আচ্ছা। কার্বন নিউক্লিয়াসে 2টি নিউট্রন সংযোজন করলে কি ঘটে? 2টা নিউট্রন সংযোজন করতে বলছে। তোমার তো এত কিছু চিন্তা করার দরকার নেই, যৌগ চেঞ্জ হবে কি হবে না, কি করব কি করব না, এত ভাবার তো দরকার নেই। নিউট্রন যোগ করছো, কার্বনে পারমাণবিক সংখ্যা তো 6। এই 6 মানে কি বলো তো? পারমাণবিক সংখ্যা। 6 মানে কি বলো তো? প্রোটন সংখ্যা। 6 মানে কি বলো তো? ইলেকট্রন সংখ্যা। এবং এই 6 দিয়ে কি নির্দেশ করে বলো তো? পর্যায় সারণীতে অবস্থান। তুমি যোগ করছো কি? নিউট্রন। নিউট্রন যদি যোগ করো, প্রোটন সংখ্যা কি চেঞ্জ হবে? না। পারমাণবিক সংখ্যা কি চেঞ্জ হবে? না। ইলেকট্রন সংখ্যা কি চেঞ্জ হবে? না। তার পর্যায় সারণীতে অবস্থান কি চেঞ্জ হবে? না। যদি পর্যায় সারণীতে অবস্থান চেঞ্জ না হয় তাহলে মৌল কেমনে চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। নিউট্রন যদি যোগ করো তখন কি হবে? এই ভরটা অ্যাকচুয়ালি কি বলো তো? 12 যে আছে, যে ভর, পারমাণবিক ভর বা অনেক ক্ষেত্রে আণবিক ভর, যাই বলো না কেন, এটা অ্যাকচুয়ালি বোঝায় প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুইটা সমষ্টি ভর। তাহলে এই যে ভর যে 12, তুমি নিউট্রন যোগ করছো, তাহলে নিশ্চয়ই ভর চেঞ্জ হবে। নিউট্রন যদি অ্যাড হয় তাহলে ভর বাড়বে। কত বাড়বে? 2টা যোগ করছো, 12 আর 2 14। কার্বন 14 এবং 6। আনসার কত? কার্বন 14, 6। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এর সাথে সাথে একটু জেনে রাখো যে আলফা যদি নির্গত হয়, নির্গত হইলে ভর সংখ্যা 4 কমে, আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নিচেই যেটা থাকে, এই নিচেই পারমাণবিক সংখ্যা 2 কমে। বিটা নির্গত হইলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না। পারমাণবিক সংখ্যা মানে নিচেই যেটা থাকে, পারমাণবিক সংখ্যা +1 হয়, তার মানে 1 বাড়ে। গামা নির্গত হইলে ভরও চেঞ্জ হয় না, পারমাণবিক সংখ্যাও চেঞ্জ হয় না, কিছুই চেঞ্জ হয় না। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। আমাদের আর নাই, এইখানেই সমাপ্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? জীবন যেখানে যেমন, যদি তোমরা এই ক্লাসের পরেও যে এক্সামগুলো হয় সেই এক্সামে নাম্বার কম পাও বা কোনো আনসার করতে না পারো, এতগুলো ক্লাস দেওয়ার পরে অনুশীলনী ক্লাস, এক্সট্রা ইনফো ক্লাস, মেইন ক্লাস, তারপরে আবার এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট জায়গাগুলোর ক্লাস বা হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস, তাহলে তোমার জীবন তো যেখানে যেমন হয়ে যাবেই বাবা। বুঝতে পেরেছো? সবাই দেখে বাণীটা কার লিখি একটু জানি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করি গুণগত রসায়নে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার না?